ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকে যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন তা শুধু একটি গল্প নয়, এটা বাস্তবের মাটিতে ঘটে যাওয়া এমন একটি ঘটনা যেটি শুনলে শরীরের রক্ত হিম হয়ে আসে আর মনে হয় অন্ধকারের ভেতরে সত্যিই কেউ লুকিয়ে আছে, যারা সবসময় কাউকে না কাউকে দেখছে, কাউকে খুঁজছে। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক ঘটনা বা কোনো অভিজ্ঞতা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। চারপাশটা নিস্তব্ধ করে নিন, ভলিউমটা একটু বাড়িয়ে দিই। শুরু হচ্ছে আজকের এপিসোড। 2014 সাল, শান্তিপুরের একটি গ্রাম। শম্পা রায় তখন 7 মাসের গর্ভবতী। রোজ রাতে ঘুমোতে গেলেই সে শুনতে পেত একটা মহিলার কান্নার শব্দ হঠাৎই তার কানে ভেসে আসতো। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। শম্পা প্রথমে ভাবতো হয়তো কল্পনা, কিন্তু কান্নাটা যত রাত বাড়তো তত কাছে আসতো। স্বামী অমিত ঘুমোতে ঘুমোতে বলতো, এসব গর্ভের দোষ, বেশি ভাবিস না, শরীরটা খারাপ করবে, ঘুমিয়ে পড়। কিন্তু শম্পার মনে হতো কান্নার মধ্যেই যেন তার নামটা ডাকা হচ্ছে। গ্রামের মানুষজন অমিতের দিদিমার কথা বলতো না, সবাই ফিসফিস করে বলতো ওই বাড়ির মেয়েদের গর্ভ টেকে না। অমিত এসব মানতো না, কিন্তু গ্রামের জরাজীর্ণ পুকুরটার পাশে কেউই রাতে যেত না, কারণ বলা হতো অমিতের দিদিমা নাকি সেই পুকুরেই মারা যায়। তখন সে ছিল 8 মাসের গর্ভবতী। তারপর থেকেই নাকি এই বাড়ির মেয়েরা 7 মাস পেরোয় না। সপ্তাহ খানেক পর শম্পা কান্নার শব্দের সঙ্গে নতুন কিছু অনুভব করতে লাগলো। তার নড়াচড়া করা বাচ্চা হঠাৎই থেমে যেত, আর ঠিক একই সময় দেওয়ালে একটা লম্বা ছায়া দেখা যেত, একটা মেয়ের ছায়া। কিন্তু মেয়েটার চুল এতটাই লম্বা যে সেটা মাটিতে ছুঁয়ে থাকতো। শম্পা যতই চোখ বন্ধ করতো ছায়াটা তত আরো কাছে আসতো। একদিন সে ভয়ে চিৎকার করে ওঠে, তুমি কে? আমার কাছে এসো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু ছায়াটা হাসলো, দেওয়াল জুড়ে মুখটা ফুটে উঠলো। শম্পার কানে হঠাৎই একটা ফিসফিস শব্দ আসে, তোর গর্ভটা, তোর গর্ভটা আমার। শম্পার সারা শরীরটা কাঁপতে লাগলো। এই ঘটনাটির পর গ্রামের ওঝা দেবনাথকে ডাকা হয়। দেবনাথ বলে বসে, এটা গর্ভ বিছুরির ছায়া, মেয়েদের গর্ভে থাকে বংশে বংশে, রাত 3:30-র সময় ওর সর্বোচ্চ শক্তি। অমিত চিৎকার করে বলল, কিন্তু কিন্তু এটা হবে কেন? আমরা তো কারোর ক্ষতিও করিনি, আর আমরা তো এসব বিষয়ে কিছু জানিও না। দেবনাথ ওঝা নিচু গলায় বলল, তোমাদের বংশের নারীর মৃত্যুর সময় তার গর্ভের বাচ্চাটাও মরেছিল, অতৃপ্ত রাগ নিয়ে সে মরে, ও এখন প্রতিশোধ নিচ্ছে। শম্পার মুখটা সাদা হয়ে যায়। সেই রাতেই শম্পার প্রচন্ড ব্যথা উঠল। অমিত তাকে ধরে বসিয়ে দিল। হঠাৎই বাতাসটা থেমে যায়, দরজাটা নিজে থেকেই ঠাস করে বন্ধ হয়ে যায়। ঘরের কোণটাও অন্ধকার হয়ে যায়। মনে হয় যেন একটা মহিলার অবয়ব শম্পা দেখতে পারছে। তার মুখ নেই, শুধু ফাঁকা খালি গর্ত, চুলটা মাটিতে গড়াচ্ছে। সে শম্পার পেটের কাছে ঝুঁকে ফিসফিস করে বলছে, এবার আমার সন্তানকে ফেরত নে, তোরটা আমি নেব এবার। তারপরে শম্পার পেটটা চেপে ধরলো। অমিত শম্পার চিৎকার শুনে দরজায় ধাক্কা দিল, কিন্তু মনে হলো কিছু একটা যেন খুব দ্রুত গতিতে অমিতকে ধাক্কা দিল। শেষ মুহূর্তে দেবনাথ ওঝাকে ডাকা হয়। দেবনাথ ওঝা শম্পার কাছে এসেই শম্পার মাথায় হাত দিয়ে কিছু একটা ভিড়ভিড় করলো। ওর নাম ধর, যার শিশু নিয়ে মারা গেছিলিস তার নাম বল। শম্পা হঠাৎই চিৎকার করে উঠলো, শ্যামলী, আমি শ্যামলী, আমি শ্যামলী। তারপরে হঠাৎ শম্পা থেমে যায়। ওঝার কানে কানে শম্পা আরেকটি জিনিস বলল, আমাকে, আমাকে কেন ভুলে গেলি তোরা? তারপর শম্পা হঠাৎই নিস্তেজ হয়ে পড়ে যায়। পরের দিন অমিতের বাবা সবকিছু স্বীকার করলেন। তাদের দিদিমার আসল নাম ছিল শ্যামলী, আর দিদিমা যখন মারা যায় তখন সে ছিল 8 মাসের গর্ভবতী। সেদিন শম্পার ব্যথাটাও কমে গিয়েছিল। 7 মাস পেরিয়ে শম্পার বাচ্চাটা হঠাৎই সুস্থভাবে জন্মায়। কিন্তু গ্রামে আজও বলা হয়, রাত 3:30-র সময় পুকুর পাড় দিয়ে হাঁটলে দীর্ঘ চুলের এক মেয়ে চুপচাপ পেটে হাত চেপে ধরে দাঁড়িয়ে থাকে, তার সন্তানকে হয়তো খুঁজছে। এই ঘটনাগুলির পর গ্রামের ওই পাশে পুকুরটির কাছে কেউই আর যেত না। শম্পার বাচ্চাটি জন্মানোর পর সবই স্বাভাবিক ছিল। সবাই ভেবেছিল হয়তো অভিশাপটাও শেষ। কিন্তু ঠিক 21 দিনের মাথায় ঘরের দেওয়ালে শম্পা আবার সেই ছায়ার অবয়বটি দেখতে পায়। মেঝেতে রাখা ছোট দোলনাটার ওপরে লম্বা চুল ঝুলতে লাগছে। ভোরবেলা শম্পা দেখলো তার ছেলে রুদ্রের গায়ে ঠিক নখের দাগের মতো পাতলা লাল লাল দাগ। শম্পা শিউরে উঠল। অমিতকে সে জানায়,
ও মনে হয় আবার ফিরে এসেছে। কিছু একটা করো অমিত, কিছু একটা করো, আমার বাচ্চাকে নিয়ে যাবে। অমিত কিছু উপায় না পেয়ে দেবনাথ ওঝাকে আবার ডাকে। দেবনাথ ওঝা আবার এসে বলে, ও চলে যায়নি, কারণ গর্ভ থেকে বেরিয়ে যে জন্মেছে তার আত্মার ওপর ও দাবি করছে। শম্পা কেঁদে উঠল, কিন্তু ও তো মৃত, আর দিদিমার শিশুও তো মৃত, ও আমার ছেলের ক্ষতি করবে কেন? দেবনাথ ধীরে ধীরে বলল, কারণ শ্যামলীর আত্মা জীবিত মৃত কিছু বোঝে না, ও শুধু তার সন্তানকে ফিরে পেতে চাইছে। আজ প্রাণ রক্ষার শেষ রাত, রাত 3:30 ওর সময়, আজও আসবে শিশুটাকে নিয়ে যেতে। শম্পা তার ছেলে রুদ্রকে বুকে জড়িয়ে ধরলো। দেবনাথ সবাইকে নিয়ে বাড়ির ঠিক পেছনে নিষিদ্ধ পুকুর পাড়ে গেল। পুকুরটার ওপরে কুয়াশা একদম মানুষের আকারে পাক খেতে লাগলো। অমিত বলল, বাবা বাবা এটা কি হচ্ছে? এটাই তো ওর উপস্থিতি, এবার কাজটা শেষ করতে হবে, ওর সন্তানের আত্মাকে মুক্তি দিতে হবে। হঠাৎই অন্ধকারের মধ্যে একটা দীর্ঘ চুলের মহিলা দেখা যায়। তার পেটটা ফোলা, মৃত গর্ভবতীর মতো, চোখের জায়গাটা পুরোটাই ফাঁকা, সম্পূর্ণ গর্ত। সে সরাসরি মনে হয় শম্পার দিকে তাকায়। শম্পার কানে হঠাৎই একটা ফিসফিস শব্দ ভেসে আসে, ওটা ওটা আমার সন্তান, আমি আজই ওকে নিয়ে যাব। হঠাৎই শম্পার মনে হয় সেই অতৃপ্ত ছায়ার হাত দুটি বড় হয়ে বাড়তে বাড়তে অস্বাভাবিক লম্বা হলো। শম্পা চিৎকার করে উঠল। শম্পার ছেলে রুদ্রও ভয়ে কেঁদে চলেছে। ঠিক তখনই দেবনাথ লোহার দাঁড়া দিয়ে কেরোসিনে আগুন ধরালো। আগুনের আলো দেখতেই ছায়াটা পিছিয়ে যায়, কিন্তু ক্রোধে কাঁপতে কাঁপতে বলল, তোমরা আমার ছেলেকে ফেরত দাও, ওই আমার সবকিছু। দেবনাথ হঠাৎই উচ্চস্বরে শম্পাকে বলল, ও যা চায়, সত্যটা জানতে চায় তোমার মুখ থেকে। তুমি বলবে শ্যামলী কি ভুল করেছিল। শম্পা কাঁদতে কাঁদতে ওঝার কথা শুনে হঠাৎই বলে বসে, শ্যামলী দিদিমা তো কিছু ভুল করেনি, কিন্তু কিন্তু আমরা বাড়ির সবাই শ্যামলীকে এখনো ভালোবাসি, তার বাচ্চাটাও আমরা চেয়েছিলাম। হঠাৎই এই কথাটি শোনার পর বাতাসটাও থেমে যায়, ছায়াটা থমকে দাঁড়ায়। দেবনাথ বলল, ওকে বল তুমি ওর সন্তানের ক্ষতি করতে দেবে না। শম্পা চিৎকার করে বলল, আমি ওর সন্তানকে রক্ষা করব, তুমি এখন মুক্ত হও শ্যামলী। যদি তুমি সত্যি আমার সন্তানকে ভালোবেসে থাকো, তাহলে বিশ্বাস করো আমি তোমার সন্তানকে মায়ের মতোই আগলে রাখবো। এই কথাটি শোনার পরে শ্যামলীর ছায়াটা ধীরে ধীরে থেমে যায়। তার মুখের ভাঙা অংশগুলো এক মুহূর্তের জন্য শান্ত হয়। তারপরে একটা অদ্ভুত নরম কণ্ঠ ভেসে আসে, ঠিক আছে, আমি তোর বাচ্চাটা ছেড়ে দেব, কিন্তু 1 বছর আমি তোর সাথেই থাকবো। যদি বাচ্চার কোনো ক্ষতি হয়, তাহলে এই বংশে আমি কাউকে ছাড়বো না। দেবনাথ ওঝা হঠাৎই মাটিতে লম্বা দাগ টেনে বলল, তোর বাচ্চা তোর কাছেই থাকবে, মুক্তির পথ এখানেই। এই ঘটনাটির পর হঠাৎই ছায়াটা কুয়াশার মতো পুকুরের জলে মিশে গেল। পুকুরের জলটা একটু নড়ে উঠল, যেন কোনো ভারী বোঝা ডুবে গেল। সবাই ধরেই নিল সবকিছু শেষ। শম্পা রুদ্রকে বুকে নিয়ে বাড়ি ফিরল। শুধু দেবনাথ ওঝা একা পুকুর পাড়ে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তিনি ফিসফিস করে বললেন, শ্যামলীর আত্মা গেছে ঠিকই, কিন্তু ভয়টা এখানেই। শ্যামলী প্রেতাত্মাটা তো বলেছিল 1 বছর এই বাচ্চাটার সাথেই থাকবে। অমিত দেবনাথ ওঝাকে জিজ্ঞাসা করলো, কি বলছেন বাবা এসব? অভিশাপ তো পুরোপুরি ভাঙেনি, গর্ভপিশুনির আত্মা জন্ম নেয় অন্যায়ের সঙ্গে। অমিত শিউরে উঠল। কিছুদিন পরেই গ্রামের কয়েকজন লোক দেখতে পায় অমিতের বাড়ির ছাদে চুলে ভেজা একটা লম্বা স্পষ্ট মহিলার ছায়া দাঁড়িয়ে আছে। সে তার পেটটা এক হাতে চেপে আছে, অতি ক্ষীণ গলায় একটা ফিসফিস করে শব্দ বলছে, আমাকে ভুলে যাস না। হয়তো সে কারো ক্ষতি করেনি, কিন্তু সে হয়তো শম্পা আর অমিতের সেই বাচ্চাটিকে দেখার জন্যই বারবার ফিরে আসতো। এরপর দেবনাথ ওঝা ওদের বাড়িটা গৃহবন্ধন করে দেয়। বাচ্চাটি 1 বছর পেরোনোর পর আর কোনো ছায়াই কখনো দেখা যায়নি। সবকিছুই এখন স্বাভাবিক। এই ছিল আজকের একটি বাস্তব ভিত্তিক ঘটনা। আজকের ঘটনাটি শুনে অনেকের শরীরেই হয়তো হিম ধরে এসেছে, কারণ সত্যি কথা বলতে কি এমন অদ্ভুত, রহস্যময় আর ভয়াবহ ঘটনা আমাদের চারপাশেই ঘটে, শুধু আমরাই টের পাই না। যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে বা এক মুহূর্তের জন্য আপনাদের সিদ্ধারা ঠান্ডা করে দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সঙ্গে। বিশেষ করে যেসব মহিলারা এই ভিডিওটি দেখছেন তারা মনে রাখবেন, গর্ভবতী একজন মহিলাকে অশুভ শক্তি সবচেয়ে সহজে টার্গেট করতে পারে। তাই সাবধানে চলুন, চুলটা সবসময় বাঁধা রাখুন, এলাকার অন্ধকার জায়গাগুলোতে না যাওয়াই ভালো। যতটা পারেন ঠাকুরের মন্ত্র, ঠাকুরের নাম জপ এবং ঈশ্বরের সুরক্ষা নিজের কাছে রাখুন। সুরক্ষা কখনোই কম নয়, কারণ মানুষের চোখে না দেখা অন্ধকারে লুকিয়ে থাকা কিছু শক্তি
গর্ভকালীন সময় মহিলাদের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। বেশিরভাগ এন্টিটি ঠিক এই সময় দুর্বল শরীরকে টার্গেট করে। তাই নিজেদের দিকে খেয়াল রাখুন, পরিবারের দিকে খেয়াল রাখুন, আর আমাদের সঙ্গে থাকুন আরও এরকম বাস্তব রহস্যময় ঘটনাগুলি শুনতে। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সঙ্গে বং টেলিস্কোপের হরর অডিও সিরিজ থেকে। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি ভয়ঙ্কর এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকার থেকে দূরে থাকুন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।